লোকজন ভোট দিল কাকে দেখে, মার্কা দেখে। দেওয়ার পরে মনে করছিল আমার দেশের একজন ভালো মানুষই বোধহয় হবে, একজন দুর্নীতিবাজ কোথাও থেকে আইনে আপনি এখানে বসাই দিলেন। রাজনৈতিকভাবে দেউলিয়াতে ভুগছে এমন মানুষ, নিজেকে যোগ্য না হওয়া সত্ত্বেও এনিয়ে বিনিয়ে চলে কৌশলে কোনো রকম আমাকে ওখানে গিয়ে চেহারাটা দেখাতে হবে, ওখানে আমাকে বসতে হবে। তাদের চাতুরতার ফসল হলো যেখানেই হোক বিশ্বের চাতুরতার এই ফসল হলো পিয়ার। পার্লামেন্ট সিস্টেমে গিয়ে যখন পার্লামেন্ট সদস্যরা প্রেসিডেন্ট বানাবেন, স্পিকার বানাবেন, সেটাও কি পিয়ার হবে? সেখানেও তো কি 49-51 কি প্রযোজ্য? গণতন্ত্রের মজাই তাহলে এটা। অবশ্যই গণতন্ত্রের মজা তো এটাই, সারা 5 বছর সেবা দিয়ে যাবে মানুষের মন জয় করার জন্য, আর শেষ এইসব পরীক্ষা দেবে। ওই পরীক্ষায় আবার বিরোধী দল কী করবে? নিজের যত খুবই আছে, নিজের যত ভালো ভালো দিকগুলো আছে তুলে ধরবে, জনগণ যাকে চুজ করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর islam24.com সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আজকের রাজনৈতিক আলাপনে আমি রয়েছি কাজী ইনজামামুল হক, এবং আমাদের অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জমিয়তুল উলামা ইসলাম ও হেফাজতুল ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব, নারায়ণগঞ্জ 4 আসনের এমপি পদপ্রার্থী এবং বরেণ্য রাজনীতিবিদ মুফতি মনির হোসেন কাসেমি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম হযরত, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো লাগছে। সামনে নির্বাচন একেবারেই নাকের ডগায় চলে এসেছে। তো নির্বাচনের আগে কয়েকটি রাজনৈতিক দল পিয়ার পদ্ধতিতে ভোট গ্রহণের কথা বলছে। আপনার দল জমিয়ত বিপরীত অবস্থান নিয়েছে। আপনার দৃষ্টিতে পিয়ারের তুলনায় প্রচলিত পদ্ধতি কেন বেশি কার্যকর ও প্রয়োজনীয়? পিয়ার একটা নতুন আমদানি করা, কারো কারো অতি চালাক অথবা নিজেদেরকে অতি বুদ্ধিমান রাজনীতিবিদ মনে করা কিছু মানুষের মস্তিষ্ক প্রসূত একটা থিম বাংলাদেশে আনতে যাচ্ছে। বাইরে যদিও আছে, খুব বেশি দেশে নাই, কিন্তু তার ফলাফল খুব সে দেশেও যে ভালো তা না। যাই হোক, এটা না থাকাটাই আমাদের দেশে বাস্তবতা, এবং এটা ছিল না, এটাই ছিল স্বাভাবিক অবস্থা। সেই অবস্থানে যেহেতু আমার দল এখনও অবস্থান করছে, বিধায় কারো বিপরীতে গিয়ে অবস্থান নেয়নি, বরঞ্চ যারা এটা দাবি করছেন তারা এর বিপরীতে অবস্থান নিয়েছে। দলের পক্ষ থেকে আমাদের বিজ্ঞ মহাসচিব, সংগ্রামী মহাসচিব জনাব মনজুরুল ইসলাম আফিন্দি অত্যন্ত দক্ষতার সাথেই এই কথাগুলো আপনাদের চ্যানেলেও বারবার তুলে ধরেছেন যে আমরা কেন পিয়ারের বিরোধিতা করি বা পিয়ারকে চাচ্ছি না। আসলে তো বাস্তবতা আমাদেরকে মেনে নিতে হবে। এদেশের বাস্তবতা হলো, গত স্বাধীনের পরের থেকে বা এর আগের যে নির্বাচনগুলো হয়ে আসছিল, এক ধরনের একটা নির্বাচনে অভ্যস্ত হয়েছে আমাদের দেশের মানুষ। নির্বাচনগুলো বিভিন্ন কারণে প্রশ্নবিদ্ধ হয়েছে, কিন্তু আজও পর্যন্ত কেউ বলেনি যে পদ্ধতিগতভাবে আমাদের নির্বাচন নিয়ে কারো কোনো অসন্তোষ আছে, বা পদ্ধতিগতভাবে কোনো অসন্তোষ কখনোই ছিল না। কিছু দুষ্ট মানুষ আসছে, দুষ্টমি করেছে, এর মধ্যে হেরফের করেছে, গণনা হেরফের করেছে, কেউ দিনের ভোট রাতে করে ফেলেছে, অথবা বিনা ভোটেই পাশ করে নিয়েছে। এই ধরনের অনেক ধরনের অভিযোগ আছে এবং অনেক ধরনের বাস্তবতা, এগুলো বাস্তবতাও বটে। কিন্তু পদ্ধতিগতভাবে নতুন কোনো নাম আমদানি করতে হবে, কোনো সিস্টেম আনতে হবে, এটা কোনো মানুষের চাহিদা কখনোই ছিল না। এটা একদম নতুন কনসেপ্ট। আমি মৌলিকভাবে বলবো, এই কনসেপ্ট নিয়ে চিন্তা ভাবনা করার সুযোগ দিতে হবে, যাদেরকে বোঝার সুযোগ দিতে হবে। মানুষ বুঝুক, এরপরে এক পার্লামেন্ট গেল, দ্বিতীয় পার্লামেন্ট গেল, তৃতীয়বার গিয়ে গেল কি পাস হবে, সমস্যা কি? অথবা এই ধরনের কোনো কিছু নিয়ে আলোচনার জায়গাটা হলো পার্লামেন্ট। এখন যেগুলো হচ্ছে মৌলিকভাবে, আমরা তো আসলে পানি না পাইলে মাটি দিয়ে তায়াম্মুম করতে হয়, কিন্তু সেই তায়াম্মুমকে স্থায়ী রূপ দেওয়ার কোনো সুযোগ ইসলামে নেই, আর থাকাটা লজিকেও আসে না কখনো। বিধায় এখন পার্লামেন্ট নাই, গোটা কয়েক মানুষ, এরাই সবচেয়ে চিন্তাশীল, এটা বলার কোনো সুযোগ নেই। বিভিন্ন দল তো এমন আছে যারা দপ্তরের সর্বস্ব দলের কি সভাপতি, তারা ওখানে যায়, ওখানে গিয়ে নিজের মতামত রাখে। বড় ধরনের দলের এরা যেমন যায়, তাদের সাথে তারাও যায়। যেই মতামত রাখলো, ওই মতামতেই আমাদের দেশের একজন প্রফেসর, একজন অধ্যক্ষ, একজন মুহাদ্দিস, একজন চিন্তাশীল, একজন বুদ্ধিজীবী, তার মতামত সেটাই হবে, এটা কোনো হওয়ার বাধ্যবাধকতা নেই। বিধায় মানুষের দ্বারা নির্বাচিত যে পার্লামেন্ট হবে, এই সমস্ত আলোচনাগুলো সেই পার্লামেন্টে হওয়াটাই সবচেয়ে বাঞ্ছনীয়। এটা আমরা বলবো যে আমি এর খারাপ দিক ভালো দিকগুলো আলোচনা এখানে মোটেও তুলবই না, কারণ এগুলো ইতিমধ্যেই মাঠে ছড়াছড়ি হচ্ছে। যে ভোট দিলাম এখানে, এমপি হলো গিয়ে কুড়িগ্রামে,
ঢাকাতে ইলেক্টেড হলো আর ওখানে গিয়ে দিয়ে এমপি হলো, অথবা লোকজন ভোট দিল কাকে দেখে, মার্কা দেখে, দেওয়ার পরে মনে করছিল আমার দেশের একজন ভালো মানুষই বোধহয় হবে, একজন দুর্নীতিবাজ কোথাও থেকে আইনে আপনি এখানে বসাই দিলেন। তাহলে এটা তো জনগণের চাহিদার একদম বিপরীতে একটা কি কাজ হতে যাচ্ছে। বিধায় আমি মৌলিকভাবে এই ধরনের কোনো পিআর বলি বা যে কোনো নামই হোক নতুন কোনো আমদানিকে এই মুহূর্তে মোটেই কি সমীচীন মনে করছি না। আর আমার দল যে স্ট্যান্ড নিয়েছে এটা সেই আগে থেকে নেওয়া, এখন যেটা নিয়েছে এবং বলে যাচ্ছে যে যারা চাচ্ছেন এরা বিরোধিতা করতেছে, বাট কেন এই বিরোধিতা করাটাই বাঞ্ছনীয়, এই জন্যই করছে। যেহেতু এখনও পর্যন্ত আমার দলের বাহিরে ভিতরে কারো এই দেশের মানুষ এই পর্যন্ত আমরা দেখি নাই যে কোথাও 5,000 মানুষ নেমে গেছে পিআরের পক্ষে, এমনটা হয়নি। হ্যাঁ, যারা নাকি স্বাভাবিকভাবে রাজনীতিতে সস্তা বলি দিয়ে মানুষকে বাহবার মানুষের কাছ থেকে করাতে চায়, এই ধরনের 2-4 জনকে দেখেছি তারা এটার দাবিতে বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করেছে। কিন্তু সভা সমাবেশ করে দাবি আদায় করা যায় যদি সেই দাবিটা যৌক্তিক হয়, আর না হয় মানুষ ওই দাবির পক্ষে দাঁড়ায়নি, দাঁড়ায়ও না, দাঁড়াচ্ছে না, এখনও দাঁড়াচ্ছে না। আমার মনে হয় না পিআর আমাদের দেশে কোনোভাবেই পিআর পদ্ধতি এই মুহূর্তে প্রযোজ্য। যারা পিআর নিয়ে কথা বলছে তাদের মধ্যে দুটি ভাগ, কেউ চাচ্ছে শুধু উচ্চকক্ষে পিআর পদ্ধতির ভোট হোক, বাংলাদেশের প্রেক্ষাপটে নিম্নকক্ষে পিআর পদ্ধতিতে ভোট অসম্ভব। তো এটাও কি একটা মানে অর্ধেক সমাধান হয়ে গেল না? দেখেন, একটা হলো কোনো রকম ওই অ্যালোপ্যাথিক চিকিৎসার মতো আপাতত কি খত সারে এমন একটা ব্যবস্থা করে দেওয়া, আর একটা হলো যেন দীর্ঘস্থায়ী একটা চিকিৎসা করা। আমি কিসের ব্যবস্থা নিচ্ছি? এখন কেটে গেছে, এখনই একটু মলম লাগাই দিলাম, এখনই ব্যান্ডেজ করে দিলাম, এটা হলো সাময়িক। কিন্তু কিসের নিলাম, এটা কেন তৈরি হইল এই খতটা, সেটাতে যেতে হবে আমাকে। আমি এই যে মানে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট নিজে ভেবে নিলাম। আচ্ছা বলেন তো দেখি, একটা দেশে আমাদের দেশের সমস্যাটা কি? এক পার্লামেন্ট হওয়াতে আমাদের দেশে এই পর্যন্ত কি সমস্যাটা হয়েছে? আর দ্বিতীয় আরেকটা যে আমরা আমদানি করতে চাচ্ছি তাতে কি নতুন কোনো লাভ হবে? যারা বলছে তাদের কথা হচ্ছে যে ভোটগুলো মানে যায় হয় না, নষ্ট হয় না, এর জন্য পিআর পদ্ধতিটা প্রয়োজন বা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। ভোট কোনোটাই নষ্ট হয় না কখনই, একজনের পক্ষে দেয় একজনের বিপক্ষে দেয়। মৌলিকভাবে গণতন্ত্রের মূল কথা হলো 51-49, যে এক বেশি পেয়ে গেল তার এই অধিকার হলো যে আমি পুরা দেশকে শাসন করব, বাট এই শাসনটা যে করব আমি কি 100% মানুষের করব, 49-এরও করবো না, 51-এরও করবো না। তো এই শপথ নেওয়ার পরে আর বাকি রইল কি? শপথ নিচ্ছি যে আমি যত ভোটার আছে, ভোটার ছাড়াও যারা আছে এই দেশের জনগণ, তাদের সকলের প্রতি কারোর প্রতি রাগ অনুরাগ বিরাগ হয়ে আমি কোনো ফয়সলা করবো না, কোনো সিদ্ধান্ত নেব না। তার মানে আমি যখন ওত নিয়ে নিচ্ছি এবং সেই ওতটা নেওয়ার একটা প্রক্রিয়া হলো 51, তো 51 যখন আমি পেয়ে গেছি, পাওয়ার অর্থই হলো আমি পুরা 100% মানুষের সকল জনগণের পক্ষ থেকেই সেবক হিসেবে এখন ওত নিচ্ছি, তাদের নেতা হিসেবে নিচ্ছি, তাদের খাদেম হিসেবে নিচ্ছি। তাহলে নষ্ট হওয়ার প্রশ্ন আসলো কোথায়? এগুলো হলো রাজনৈতিকভাবে দেউলিয়াতে ভুগছে এমন মানুষ, নিজেকে যোগ্য না হওয়া সত্ত্বেও ইনিয়ে বিনিয়ে চলে কৌশলে কোনো রকম আমাকে ওখানে গিয়ে চেহারাটা দেখাতে হবে, ওখানে আমাকে বসতে হবে। তাদের চাতুরতার ফসল হলো যেখানেই হোক বিশ্বের চাতুরতার এই ফসল হলো পিআর। বিধায় এই কথা বলার কোনো সুযোগই থাকবে না কখনো যে যারা ভোট দিল, প্রেসিডেন্সিয়াল যখন দেশ ছিল তখন তো পিআর টিআর ছিল না, সরাসরি কি হতো, ইলেকশন হতো, প্রেসিডেন্ট যখন হবে বা এখনও যে পার্লামেন্ট সিস্টেমে গিয়ে যখন পার্লামেন্ট সদস্যরা প্রেসিডেন্ট বানাবেন, স্পিকার বানাবেন, সেটাও কি পিআর হবে? সেখানেও তো কি 49-51 কি প্রযোজ্য? গণতন্ত্রের মজাই তাহলে এটা। অবশ্যই গণতন্ত্রের মজা তো এটাই, সারা 5 বছর সেবা দিয়ে যাবে মানুষের মন জয় করার জন্য, আর শেষ এইসব পরীক্ষা দেবে। ওই পরীক্ষায় আবার বিরোধী দল কী করবে, নিজের যত খুবই আছে, নিজের যত ভালো ভালো দিকগুলো আছে তুলে ধরবে, জনগণ যাকে চুজ করবে। এখন একজনকে তার জনগণ বলে না, বিধায় সংখ্যা বাড়িয়ে কোনো লাভই নাই। এগুলো আসলে নির্বাচনকে এক ধরনের ডিলে করার, দেরি করার নানা ধরনের
ফন্দি বলবো আমি এখন, এগুলো ফন্দি করা হচ্ছে। এই সমস্ত টন্দিগুলো বাদ দিয়ে আসলে উচিত ছিল এই সরকার খুব দ্রুত ইলেকশনের দিকে হাঁটা, এবং এদেশের গণমানুষ যেই ইলেকশনের পদ্ধতিতে পরিচিত অভ্যস্ত, সেই পদ্ধতিতে আপাতত নির্বাচন চালানো, এরপরে আলোচনাগুলো পার্লামেন্টে হওয়া। এই নির্বাচনে ইসলামী দলগুলোর মধ্যে একটি শক্তিশালী জোট গঠনের সম্ভাবনা হবে, এবং আপনি আর ইসলামের সাথে পূর্বের একটি আলোচনায় বলেছিলেন যে পাহাড় থেকে পানি পড়া যতটা সহজ, ইসলামী দলগুলোর জোট হওয়া ততটাই সহজ। এখন কি আপনার মনে হচ্ছে যে সেই সহজতা এখনও আছে, বা নাকি সময়ের পরিস্থিতিতে সেটি পাল্টে গেছে? সুন্দর প্রশ্ন করেছেন। আমি আমার আগের যে অবস্থানে এখনও অবস্থান করছি, এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এখনও যথেষ্ট সময় আছে, এখনও অনেকের মধ্যেই শুভবুদ্ধি উদয় হওয়ারও সুযোগ আছে। আমি মনে করি আমাদের কোথাও না কোথাও গিয়ে শুধুমাত্র ইসলামী দলগুলো বললে এক ধরনের ভুল হবে। মানুষ ইলেকশন কেন করে? দেশের সেবা করার জন্য। অধিকাংশ মানুষের ম্যান্ডেট যারা পাবে তারা দেশের সেবা করবে, এই জন্য ইলেকশন। এখন তার উপরে আমরা দেখি যে ছোট ছোট দল আছে অনেক, এই ছোট ছোট দলগুলো এককভাবে ক্ষমতায় যাওয়া সুদূর পরা হতো। এই জন্য কনসেপ্ট আসলো কি, গ্রুপ ভিত্তিক, জোট ভিত্তিক নির্বাচন করা যায় কিনা, সমঝোতার নির্বাচন। তাহলে আমি সমঝোতারই বলি, আর যেভাবে বলি নিজ নিজ ফায়দা দেখে নিজের উপকার যেভাবে হবে সেইভাবে চিন্তা করে মানুষ জোট গঠন করলো। যে পুরো আমাদের দক্ষিণ এশিয়ার পর সবটা এইভাবেই চলছে। সব দেশে কী করলো যে না, একক দলীয় নির্বাচনে আমরা পেরে উঠি না, এখন কি জোটগত নির্বাচন করতে হবে। স্বাভাবিকভাবে জোটে যখন যাব তখন তো আমার দুইটা জিনিস লক্ষ্য রাখতে হবে। এক হলো, আমি জোট কেন করতেছি? একা পারি না তাই, ক্ষমতায় যেতে পারি না, একা আমার আদর্শকে বাস্তবায়ন করতে পারি না, এই দুইটা কারণে। তাহলে যে আমার আদর্শ বাস্তবায়নে সবচাইতে বেশি শক্তিশালী ভূমিকা পালন করতে পারে আমার সাথে, এবং আমি ক্ষমতায় যেতে যে আমার সবচেয়ে বড় সহযোগী, যে সহযোগীর ভূমিকা পালন করতে পারে, তার সাথে আমি কি জোট করব? নির্বাচনী জোট এটাকে বলে। তার সাথে আমি দলীয় কোনো জোট করছি না, আদর্শিক জোট করছি না, কিন্তু আমার আদর্শ বাস্তবায়ন আর আমার ক্ষমতা, আমার দলকে ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য সাময়িক জোট। ইসলামী তো জামাত ইসলামীও আছে, কিন্তু তাদের সাথে তো আপনাদের দল অনেকেই বলে যে আদর্শিক একটি পার্থক্য রয়েছে, তো সেই জোটটা কি জামাত ইসলামের সাথে হতে পারে? রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে তাদের সাথে রাজনীতি করা যায় কি না, আমি অত্যন্ত সাহসী কথা বলছি, এই সাহসী কথাটা বলতে যাচ্ছি এই জন্য যে এটা সাংঘাতিকভাবে আমাকে কি করা হবে, আঘাত করা হবে। আমি জানি, জেনে শুনেও আমি হক কথাটা বলতেছি যে এদেশে কোনো বিচারেই জামাত ইসলামের সাথে আমাদের ঐক্য হতে পারে না। কারণ কোনো বিচারে বলতে আমি রাজনৈতিক, শুধুমাত্র পলিটিক্যালি বোঝাচ্ছি, এখানে আদর্শিক বা দিনী ব্যাপারটা আগে আমি কি ভাগ করে রেখে দিছি। পলিটিক্যাল বিচারে কোনোভাবেই তাদের সাথে আমাদের এটা হওয়া চলে না, কারণ তারা পদে পদে রাজনৈতিক ভুল করে, সেই খেসারত আমি দিতে পারি না। এখন প্রশ্ন করবেন কি বল, আমি পিছনে গেলাম না, 47-এ গেলাম না, 71-এ যেই ভুল করেছিল তারা, রাজনৈতিক ভুল মানুষের হতেই পারে, রাজনৈতিক সিদ্ধান্ত নিতে ভুল হতে পারে, এতে কোনো আপত্তি নেই এই জায়গাটুকুতে, কিন্তু আমার ভুল হয়েছে, ভুল শুধরায় ফেলছি, ঝামেলা শেষ। তারা ভুল শুধরায় নাই, শুধরানোর ঘোষণা দেয় নাই, বরঞ্চ সেটাকে সঠিক রাখার জন্য চেষ্টা করে এই 55 বছর যাবৎ তারা কি রাজাকার একটাকে, মানে গাড়ির রূপে যেটা হয়েছিল এস্টাবলিশ করছে দুষ্ট লোকেরা, সেটাকে কি করছে তারা কাঁধে বয়ে চলছে 55 বছর। আমি অত্যন্ত দৃঢ়তার সাথে বলতেছি, এবছর নতুন স্বাধীনতার সূর্য উদয়ের পরে 6ই আগস্ট থেকে ওনারা যেই ডক্টর শফিক সাহেব বর্তমান দায়িত্বশীল, ওনারা যেই উক্তিগুলো করেছেন, যেই স্ট্যান্ডার্ড নিয়েছেন, সব কথা আমি বলতে পারবো না, হয়তো দুই একটা কথাই বলি। এই স্ট্যান্ডের কারণে আগামী 1 শতাব্দী পর্যন্ত তাদেরকে আবার বেইমানির গ্লানি টেনে নিয়ে চলতে হবে রাজনৈতিকভাবে। বিদায় যে নাকি বেইমানির গ্লানি নিয়ে একটা টেনে চলতে হবে, তার সাথে আবার কিসের জোট? বলে কি বেইমানি? আমাদের এই দেশে বিগত 16 বছর আমরা একসাথে কি হয়েছি? নির্যাতিত হয়েছি। কওমে ওলামায়ে কেরাম কোনো অংশে কম না, বরঞ্চ বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই যেন আমরা বেশি গিয়েছি, নির্যাতিত হয়েছি। তাদের নেতৃবৃন্দ নির্যাতিত আমাদের চাইতে কোনো ক্ষেত্রে বেশি হয়েছে।
বিএনপি নির্যাতিত হয়েছে, অ্যান্টি আওয়ামী লীগ সবগুলো দল সব মানুষ কি নির্যাতিত হয়েছে কোনো না কোনোভাবে। একান্ত যারা নাকি তাদের সহযোগী ছিল, দোষর ছিল, এগুলো বাদ দিলে বাকিরা আমরা কি নির্যাতিত হয়েছি। নির্যাতিত হইলাম একসাথে থেকে, ইভেন কি একটা সময় আমাদেরকে একসাথে থাকতেও দিল না, নানাভাবে আমাদেরকে কি ছিন্ন ভিন্ন করে ফেললো। এগুলো সবগুলি নির্যাতনের অংশ ছিল। এখন যখন সুখের দিন আসছিল তখন তো আমাকে আবার গলাগলি করে সামনে চলার প্রত্যয়ে আবার সামনে যাবো সেই শপথ নেওয়া উচিত ছিল। তো এই পথে সর্বপ্রথম শফিক সাহেবই বলছেন ভারতের সাথে আমাদের সম্পর্ক উন্নয়ন করতে হবে। আপনি বিসমিল্লাহ কি ভারতের এত প্রীতি কেন আপনার ভিতরে? একদিন পরে আবার বলেছেন কি ফেসিবাদ ফেসিবাদ স্বৈরাচারী, এই শব্দ আমার ভালো লাগে না। আমরা ভুলে যাইনি, মানুষ ভুলে যায়নি। তার কয়েকদিন পরে আপনি আবার বলেছেন বেশি দিন পর্যন্ত বুকে এগুলো ধারণ করে চলতে পারবো না, যারা অপরাধ করলে করছে এদেরকে কি ক্ষমা করে দিলাম। আপনি ক্ষমা করার কি? শুধু জুলাইন না, এতদিনের নির্যাতনে, গত 16 বছরের নির্যাতনে যত মানুষ মারা গেল, সেটা হোক জামাত ইসলামের হোক, ওলামা একরামের মধ্যে হোক, বিএনপির হোক, এই দেশের জনগণ মারা গেছে। জুলাইতে মারা গেছে, 21-এ মারা গেছে, 13-তে মারা গেছে, এদেরকে ক্ষমা করার আপনি কে? তাহলে আপনার এই যে একের পর এক এই মন্তব্যগুলো আস্তে আস্তে মানুষকে দূর সরাই দিচ্ছে। আপনি কেন যেন বিএনপি থেকে দূরে সরাই নিয়ে গেলেন আপনাদেরকে? আপনি কেন যেন আলেমদের থেকে দূরে সরাই নিয়ে গেলেন আপনাদেরকে? কেন এইভাবে দূরে সরাই নিয়ে গেলেন? নিয়ে যাচ্ছেন, এর অর্থই হলো ডান বলয়টাকে দুর্বল করে ফেলা। আজকে জামাত ইসলাম, বিএনপি এবং আমাদের যে 4 দলীয় জোট আগে ছিল, যেটা পরে এসে কি 21 দলীয় জোটে রূপান্তরিত হয়েছিল, তাহলে ওই 20 দলীয় বা 21 দলীয় যেটা ছিল শেষ পর্যন্ত, তাহলে সেই জোটটাকেই যদি আমরা কি করতে পারতাম আর পুনর্বহাল করতে পারতাম, আমরা যদি গলায় গলায় মিলে হাতে হাত রেখে সামনে চলতে পারতাম, তাহলে এই দেশে তো আপনারা আগামী 25 বছর পর্যন্ত একসাথে কি করতে পারেন, সরকার পরিচালনা করতে পারেন, দেশটাকে সোনার দেশে পরিণত করতে পারেন। কই সেই পর্যন্ত হাতে দেখলাম না। অতএব শুধুমাত্র আংশিক আলোচনা করলে এটা হবে না যে আদর্শিক জায়গা থেকে আমরা অনেক যোজন দূরে অবস্থান করছি, কিন্তু রাজনৈতিকভাবে আমরা এক জায়গায় আসতে পারতাম, সেইটাকে ওনারা সুযোগটা রাখেন নাই, আমাদেরকে দূরে ফেলে দেওয়া হয়েছে। এখনও সুযোগ আছে, সময় আছে। এখনও যদি কি করে সেই জোটটা আবার পুনর্জীবিত হয়, মানুষ তো আমরা ওগুলাই আমরা তো আসি, যারা 2001 সালে ছিলেন, আমাদের বড়রা ছিলেন, তারা এখনও আছেন অনেকেই। না হলে আমরা তাদের অনুসারীরা আছি। আমরা সেই 2001-এর সেই ঐক্যটাকে আরও যদি পরিসর বাড়াতে হয়, সেই পরিসরকে বাড়িয়ে হলেও এই ডান বলয়টাকে একসাথে রাখা দরকার। যদি রাখতে পারি এখনও, তাহলে এদেশে আগামী 25-30 বছর পর্যন্ত এই বলয়ে কী করবে, ডান বলয়ের সরকার চলবে, এদেশের মানুষ আরও সুখী হবে, ইসলামকে জানার সুযোগ পাবে, সব সুযোগই তারা পাবে। বিএনপির এই মানে যে ডান বামে চলা বা এখন যেই অবস্থা তাদের হচ্ছে, সেটাও আমাদের কাছাকাছি থাকার কারণে ইনশাআল্লাহ অনেকাংশে কী হ্রাস পাবে এবং কমে যাবে। যার কারণে আমরা একটা জাতি হিসাবে থাকতে পারি, এখানে ডান বলে এটা ডানপন্থী সকলে একসাথে থাকতে পারি। এই কাজে সর্বপ্রথম বাধা যারা তৈরি করলো তার নাম জামাত ইসলাম। এই নতুন স্বাধীনতার পরে বিধায় জামাত ইসলামের সাথে আদর্শিকভাবে তো আমি আগেই আলোচনা করবার বলছি, কিন্তু রাজনৈতিক বিচারেও আমি তার এই গ্লানি টেনে বইতে 1 শতাব্দী পর্যন্ত যে বেইমানি করছে ডান বলয়ের সাথে, এই বেইমানির এই বস্তা পচায় এই উপাধি আমি আমার কান্দে বয়ে বেড়াতে কোনোভাবেই রাজি না। আমার দল সিদ্ধান্ত নেবে কী করবে, সেটা আমি আমার ব্যক্তিগত মতামতই করলাম যে কোনোভাবেই তার সাথে আমরা না আদর্শিকভাবে যেতে পারি, না রাজনৈতিক বিচারে যেতে পারি। আপনারা বিএনপি জোট থেকে বের হয়ে গেলেন এবং আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে, কিন্তু পরবর্তীতে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে হয়তো বা তাদের সাথে জোটে আবার যাননি, তবে মনে করা হচ্ছে সমঝোতার একটি রাজনীতি হতে পারে। তো এই যে বের হয়ে আসা আবার তাদের সাথে সংযুক্তি, এটা কি মানে অন্যরকম মেসেজ দেয় কিনা জনগণকে? মোটেও না। আমি আলোচনা অলরেডি করে ফেলছি আপনার সাথে যে আমাদেরকে যখন বন্দুকের নালার মুখে ফেলানো হয়েছে, তখন আমরা তো অনেকেই কি ছিলাম, ভিতরে ছিলাম, তখন বাইরে যারা ছিলেন তারাও অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন, যারা এই সিদ্ধান্ত নিয়েছিলেন তখন। কারণ বিএনপি বা আদার্স যারা আমাদের জোটের শরিকরা যারা ছিলেন, তারাও জানতেন, তারাও কোনো না কোনোভাবে ঠান্ডা হয়ে গেছেন, একটু দূরে অবস্থান করছেন কেউ। কারণ তখনকার তাদের নির্মমতাটাই এত বেশি ছিল যে তখন যদি বেশি গালামি করা হতো, না দল টিকানো যেত, না মানুষ টিকানো যেত, নেতৃবৃন্দ টিকানো যেত।
এই জন্য তখন চিন্তা করছে যে সাময়িকই হলেও আমরা এখান থেকে, এটা একটা কৌশলেরই অংশ, সেই হিসাবে তখন হাজারো যদি বলা হতো যে কি আমরা আসি তখন তো কোনো কার্যক্রম ছিল না। বিএনপির ইয়ের থেকে যে ছুটে আসছে এটাকে বুদ্ধিমত্তার পরিচয় বলবো আমি, যখন চলে আসছে। আর এখন যে আসছে ফিরে আসা না, শুভবুদ্ধির উদয় হওয়া, যে যেমনি হোক তখন ডিসিশন আমাদের নিতে হয়েছিল অত্যাচারের পরিস্থিতির কারণে, অত্যাচারের তীব্রতা কমানোর জন্য। তারপরে যে অত্যাচারিত হয়নি তা না, অত্যাচারের তীব্রতা কমানোর জন্য তখন এটা করা হয়েছিল। একটু সুযোগ ফেরত আসছে, তখনই কি আগের অবস্থানেই কি তারা রয়ে গেছে। আগে তো আমরা একসাথেই ছিলাম, বিধায় সেখানেই আসছে নতুনভাবে আসছে, মিনস মানসিকভাবে এখনও আমাদের সেই অবস্থায় আছে। বাকি দল সিদ্ধান্ত নিবে কখন যাবে কি যাবে না, আলোচনা হবে, আলোচনা করে হয়তো যেতে পারে, নাও যেতে পারে, সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। বাট শুভবুদ্ধির উদয় হবে যদি আগের জায়গায় আবার কি হয় পুনর্বিবেচনা করে সেখানে আবার যাওয়া হয়। আসন বন্টনের ক্ষেত্রে জমিয়তের ন্যায্য যে হিসাব, সেটা কি তারা বিএনপির থেকে আদায় করতে পারবে, নাকি যেহেতু একটা বড় দল বিএনপি, তাদের সাথে জোট আরও অন্যান্য দলও আছে, তাদের মাঝে আবার হারিয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে? জামায়াতে উলামা ইসলাম এমন কোনো দল না যে দলটাকে হারিয়ে যাবে কোথাও গিয়ে। সে তার অতীত থেকে এ পর্যন্ত কখনো হারানোর ইতিহাস নাই। হারার ইতিহাস আছে, হারানোর ইতিহাস নাই। ভোটে হেরেছি এটা হতে পারে, কিন্তু আমার দলটা হারিয়ে গেছে এমন কোনো পার্লামেন্টে যে পার্লামেন্টে জমিয়তের উপস্থিতি ছিল না। অতএব জমিয়ত হারিয়ে যাবে এতটা মানে সস্তা কথা জমিয়তের ব্যাপারে প্রযোজ্য না। কারণ জমিয়ত যেখানে যাক নিজের অস্তিত্বকে ধরে রাখতে পারবে, সে অতটুকু স্ট্রেংথ তার আছে। আপনাদের দলে মানে যারা কেন্দ্রীয় নেতা রয়েছেন সবাই বলতে গেলে যার যার আসনে নির্বাচন করার মতো যোগ্য। তো আপনারা যদি 10-20টা এরকম আসন চান, সেটা কি বিএনপি থেকে আপনারা দিতে পারবেন? আমি এই ব্যাপারে আসলে শুধু জমিয়তকে নিয়ে ভাবার সেইভাবে সুযোগ আমার জন্য আছে বলে আমি মনে করি না। আমি মনে করি গোটা কওমি অঙ্গন কেন্দ্রিক যে দলগুলো আছে, সবগুলো দল একসাথে যদি আমরা চেষ্টা চালাতে পারি, তাহলে বিএনপি থেকে অতীতের যে কোনো সময়ের চেয়ে এবার বেশি আসন নেওয়া সম্ভব। এর কারণ হলো কওমি অঙ্গন যেভাবে 13তে যে আত্মত্যাগ, 2021-এ আত্মত্যাগ এবং সর্বোপরি 24-এ তাদের যে অবদান, এই অবদানকে অবশ্যই তারা কি করবে না, এরা অস্বীকার করেও না। বাট একেবারে আসন বন্টনের সময়টা গিয়ে বোঝা যাবে যে তাদের কি আসল চরিত্র। আমরা আশা করি এখনো পর্যন্ত যতটুকু কথাবার্তায় আচার আচরণে বুঝি, তারা ওগুলোকে মূল্যায়ন করবে। আর মূল্যায়ন করতে গেলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে, আগের তুলনায় অনেক বেশি আসন সংখ্যা বাড়বে। এটা স্বাভাবিকভাবেই বাড়বে। এটার জন্য খুব বেশি তদবির করাতে আগেও করেনি জমিয়ত, এখনও খুব বেশি তদবির করাতে বিশ্বাসী বলে আমি মনে করি না। আমাদের যতটুকু পাওয়া যাবে তাতে স্বাভাবিক দল হিসেবে তো আমি যত বেশি পাওয়া যাবে ততই চেষ্টা করব। তো সেই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে, আর এটা মূল্যায়িত হবে বলে আমি বিশ্বাস করি। যেহেতু আমাদের একেবারে চোখের সামনে ঝলমলে করছে, ঝলঝল করছে আমাদের 13, 21 এবং 24। নারায়ণগঞ্জ 4 আসনের আপনি একজন এমপি পদপ্রার্থী প্রত্যাশী, এবং 2018 সালে নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমানের বিরুদ্ধে গিয়ে আপনি নির্বাচন করেছিলেন বিএনপির যে তৎকালীন সেই জোট ছিল, জোট থেকে। নারায়ণগঞ্জবাসী আপনাকে চাচ্ছে যে একজন মাওলানা হিসেবে, একজন আলেম হিসেবে আপনি তাদের এমপি হন। তাছাড়া বিএনপি বা আরও অন্যান্য দলের পদপ্রার্থীরাও রয়েছে, তবে আপনাকে শক্তিশালী ক্যান্ডিডেট হিসেবেই তারা মনে করছে। তো এটা কি আপনার জন্য জমিয়ত থেকে নির্বাচন করা নাকি বিএনপি থেকে দাঁড়ানো, এই দুটার মধ্যে কি মানে চুজ করতে সমস্যা হতে পারে বলে মনে করেন, নাকি আপনি চাচ্ছেন যে না আমি জমিয়ত থেকে নির্বাচন দাঁড়াবো? হ্যাঁ, দাঁড়িয়েছে শাক, এই ব্যাপারে তো প্রশ্নের সুযোগ নাই। আমি জমিয়তের ছিলাম, আছি, থাকবো। জমিয়তের এই ব্যাপারে তো কেউ কোনো প্রশ্ন আমাকে কখনো করেনি, আপনি প্রথম করলেন। না, আপনার যে জনপ্রিয়তা, তার সেই ক্ষেত্রে যদি বিএনপি, আমার জনপ্রিয়তা বলতে কি, আমি ব্যক্তিমনিরের কোনো জনপ্রিয়তা আছে ভিন্ন করে আমি মনে করি না। জমিয়তের কারণেই আমার যদি জনপ্রিয়তা থাকে, সেটা জমিয়তের কারণেই আছে। আমার কোনো ধরনের কোনো জনপ্রিয়তা যেটা আপনি বলছেন যদি থেকে থাকে, তাহলে সেটা তো জমিয়তেরই কি অর্জন, সেটা আমি ব্যক্তির অর্জন তো না। এটা জমিয়তের বিপরীত অন্য কোনো কিছুর এই ধরনের কোনো কল্পনা আমার মধ্যে এখনো কাজ করেনি। নারায়ণগঞ্জবাসীর জন্য আপনি কি কি কাজ করার মানে ইচ্ছা প্রকাশ করছেন, বা আপনার তফসিলে কি কি জিনিস থাকতে পারে যদি আমাদের ইসলাম দর্শকদের, যদি এই সুযোগ থাকে,
যদি সুযোগ থাকে, অর্থাৎ আমি তো এটার বিশ্বাসই না যে কোনো এমপি সাহেব গিয়ে কি নারায়ণগঞ্জবাসীর ভাগ্য উন্নয়ন করে দেখ। আমি বিশ্বাসী হলেও এমপি থাকবে কি আইন প্রণেতা হিসাবে, যেন আইন যেগুলো আসতেছে সেই আইনগুলোর কোনো ফাঁক ফোকর না থাকে, ওগুলো দেখা, ওগুলো দেখে সেটা অনুমোদন দেওয়া না দেওয়া, এটা হলো একজন পার্লামেন্টারিয়ানের কাজ। তো এরপরেও বাস্তবতা যেহেতু আমাদের দেশে ভিন্ন, সেই নিরিখেই আপনার এই প্রশ্ন। যদি প্রশ্ন এটা হয় যে একজন সংসদ সদস্য হিসেবে নারায়ণগঞ্জের 4 আসনের কতটুকু উন্নয়ন আমি করব, তাহলে এটা একেবারে বুক চাপড়িয়ে আমি কি গ্যারান্টি দিতে পারি আমার আশেপাশে 1 ডজন আসনের এমপি যাহা না পারবে যা তাদের করতে 3 টার্ম লাগবে, আমি 1 টার্মই তাকে ইনশাল্লাহ পার করে যাব। এটা বুক চাপড়ে একদম চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ করলাম। আশেপাশের কেউ পারবে না। এই জন্য আমি বলি যে আমার মধ্যে দুর্নীতি করার কোনো মানসিকতা নাই। ওরা দুর্নীতি করবে, এরা এই চ্যালেঞ্জ করতে পারবে না যে আমি কি সবটুকু টাকাই এখানে কাজে লাগাবো। বিধায় বরাদ্দকেও কাজে লাগাবো এবং নতুন নতুন প্রজেক্ট তৈরি করে সেখানে কিভাবে ইনভেস্ট আনা যায় সেই ব্যবস্থাও করব। বিধায় আমার এটা 3 গুণ বেড়ে যাবে ইনশাআল্লাহ। আমি যদি ব্যাখ্যা সহকারে নাও বলি, আমার এখানে যানজট, জলাবদ্ধতা, এই মুহূর্তে গ্যাসের স্বল্পতা, এই 3টা হলো সবচেয়ে তীব্রতর সমস্যা আমাদের এখানে। একেবারে ধনী শ্রেণীর মানুষগুলো টের পায় না, কিন্তু যারা সমাজে একটু নিচু শ্রেণীর, অর্থনৈতিকভাবে নিচু শ্রেণীর বলছি আমি, মানুষ কোনো উঁচু নিচু নাই, অর্থনৈতিকভাবে যারা এখনও কি আনডেভেলপড রয়ে গেছে, সেই সমস্ত এলাকায় আমার কাজ হবে 3 গুণেরও বেশি ইনশাআল্লাহ, 1 টার্মই, বাকিটা আল্লাহর ইচ্ছা। হেফাজত ইসলাম বাংলাদেশের অনেক নেতারাই বিভিন্ন সময় বলে এসেছেন যে হয়তো হেফাজত বাংলাদেশে নির্বাচন করবে না বা নির্বাচনে দাঁড়াবে না, তবে বাংলাদেশের রাজনীতিতে কি হবে বা নির্বাচন করে কারা ক্ষমতা আসবে এটা ঠিক করে দেওয়ার দায়িত্ব বা এটা ঠিক করে দেবে হেফাজত। তো আগামী নির্বাচনে হেফাজতের ভূমিকা কি থাকবে, যেহেতু আপনি একজন হেফাজত দায়িত্বশীল? এই কথাটা অস্পষ্টতা থাকে অনেক জায়গাতেই। হয়তো না, নিশ্চিতভাবে বলা যায় হেফাজত ইসলাম সরাসরি কখনোই রাজনীতিতে জড়াবে না, কিন্তু দেশের ভালো মন্দ দেখভাল করবে না। রাজনীতিবিদরা কোন দিকে দেশ নিয়ে যাচ্ছে এই কথা হেফাজত কখনোই বলেনি। দেশ এবং দিনের ভালো মন্দ এটা দেখাশোনার দায়িত্ব নিয়েই গড়ে উঠেছে কি হেফাজত ইসলাম। বিধায় কেউ মনে চাইলেও কোনো দিক দিয়ে দৌড় দিলাম। আরও একটু স্পষ্ট করলে, আমাদের দেশে এখনও কওমি মাদ্রাসা ভিত্তিক যেই রাজনৈতিক দলগুলো আছে, এই ইসলামী দলগুলো নিজেরা এককভাবে এমন জায়গায় বসতে পারেনি যে তাদের সাথে অন্যেরা এসে জোট করবে, এমনটা এখনও হয়নি। হেফাজত ইসলাম এই দায়িত্ব নিয়ে কাজ করবে যেন এই দলগুলো নিজ নিজ জায়গায় সবাই আগের চাইতে আরও বেশি সক্রিয় হয়, তাদের সদস্য সংখ্যা বাড়ায়, তাদের কর্মপরিধি আরও বড় হয়, দলগুলো যেন বড় হয় এবং নিজেরা জোট করলেই যেন এই জোটটা এমন দাঁড়ায় যে এইখানে অন্যেরা এসে জোট করতে বাধ্য হয়। এই ব্যাপারে কি করবে হেফাজত ইসলাম? কাজ করে চলবে, কাজ করতেই থাকবে। আমাদের মাদ্রাসাগুলোর উন্নয়নের জন্য, মসজিদের উন্নয়নের জন্য, আমাদের শিক্ষার উন্নয়নের জন্য যেভাবে কাজ করবে, আমাদের রাজনৈতিক দলগুলোর উন্নয়নের জন্য এবং তাদের অধিকার, ওই যেমন একটু আগে বললেন না আমাকে যে হারিয়ে যাবেন কিনা, না কোনো একটি দলকে হারিয়ে যেতে দেওয়া হবে না। সবগুলো দল একসাথে থেকে তাদের ন্যায্য অধিকার নয়, ন্যায্যতার চেয়ে একটু বেশি যেন পেয়ে যায়। এর কারণ হলো হেফাজত ইসলাম একটি নিজের জায়গায় মহির হয়ে পরিণত হয়েছে, এক বিরাট দল। সে প্রেশার দিতে পারে কিছু না কিছু কোনো জায়গায়। এককভাবে কোনো দল এই কথা বলতে পারবে না যে আমি কি করব, বিএনপিকে অথবা আদার্স কোনো দলকে বিভিন্ন জায়গায় হারিয়ে দিতে পারবো। এটা হয়তো আমার ছোটো ছোটো দলগুলো এককভাবে পারবে না। কিন্তু হেফাজত যদি বলে যে আমার কওমি মাদ্রাসা কেন্দ্রিক যতগুলো দল আছে, এই দলগুলো যেহেতু আমরা একসাথে কাজ করি এবং আমরাই কি এক ও অভিন্ন, যদিও আমরা সরাসরি রাজনীতিতে জড়াই না, কিন্তু আমরা এক ও অভিন্ন আমাদের কওমি মাদ্রাসার ভিত্তিক দলগুলো। বিধায় আপনি যদি কি করেন, আমাকে ওই 25টার মধ্যে 30টার মধ্যে ছাড় দেন, বাকি 3500-র মধ্যে কি আমি আপনাকে সার্ভিস দেবো। আমি সার্ভিস দেবো মানে কি আমার দলগুলো সার্ভিস দেবে, এই কথা বলার অধিকার রাখে। এটা কোনো রাজনীতি না, এটাকে বলা হয় প্রেশার ক্রিয়েট করা।
প্রেশার দল হিসেবে যে কোনো দল যে কোনো জায়গায় থাকতে পারে, ভারতেও আছে, অন্যান্য দেশে আছে, আমাদের দেশেও থাকতে পারে। প্রেশার দল হিসেবে তার দায়িত্ব পালন করবে এবং নিজের স্বজাতি যে দলগুলো আছে এদেরকে ঠকতে দিবে না, এদেরকে জিতানোর ব্যবস্থা এরা নিবেই। 5 আগস্ট যেদিন ফ্যাসিবাদী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেল, সেদিন আপনি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাদেরকে বঙ্গভবনে ডাকা হয়েছিল। সেখানে গিয়ে কী বক্তব্য বা প্রস্তাব দিয়েছিলেন সেটি যদি আমাদের দর্শকদের বলতেন। ওখানে গিয়ে যাওয়ার পর যখন আলোচনা হচ্ছিল তখন মতামত জানাচ্ছিল সবাই, মানে এই মুহূর্তে সবচাইতে সেদিনের কথা যে 5 তারিখে যখন নাকি হচ্ছিল তখন একটা চিত্র এমন আসছিল যেন মনে লুটপাট শুরু হয়ে গেছে, এমন একটা ভাব। কেউ কেউ সংসদ ভবনে ঢুকতেছে, কেউ কার্যালয়ে ঢুকতেছে প্রধানমন্ত্রীর, কেউ এখানে কেউ সেখানে, মানে মানুষের আনন্দের বহিঃপ্রকাশ ঘটতেছিল যে ওখান থেকে কেউ কেউ একটা লাউ নিয়ে আসছে, ঘরে কেউ লাউ গাছ লাগছে, এটাই তার একটা ভিক্টরি চিহ্ন। এই লাউটা উঠায় চলে আসতেছে, কেউ একটা চেয়ার উঠায় চলে আসতেছে, কেউ একটা পাউডারের কৌটা। এটা তো কোনোভাবেই চিন্তাই বা চোরের জিনিস না। আর যারা নিয়ে যাচ্ছে তারাও কি না চোর প্রকৃতির মানুষ না, এরা সবাই সম্ভ্রান্ত ঘরের মানুষ। এমন পাউডার কত কিনতে পারে, কিন্তু এটা নিয়ে আসতেছি তার মানে আজকে তার আনন্দ বহিঃপ্রকাশ ঘটতেছে। এরপর একটা আশঙ্কা করা হচ্ছিল যে রাতে রাতে কি ঘটে সারা দেশে। ওই আশঙ্কা থেকে তখন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার কি আসছিল প্রশ্নটা সবচেয়ে বড় আকারে ধারণ করে সামনে আসছে। এই মুহূর্তে যেহেতু আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ রাখার প্রশ্নটাই আমাদের সামনে সবচেয়ে বেশি, আর এদেশে যে জনগণ আছে বিএনপির সাপোর্টারই সবচেয়ে বেশি। আশঙ্কা করা হইতেছে তারা আনন্দের অতিশয্য হোক আর যেমনিই হোক, তাদের দ্বারা কি হতে পারে, যে কোনো ধরনের অকারেন্স ঘটতে পারে বা বিশৃঙ্খলা ঘটতে পারে। তাহলে এই দেশের 65 মানে তখনকার দিনে সেই সময়টা বলছিলাম যে আমার দৃষ্টিতে বা এই দেশের 65% মানুষের প্রাণের নেত্রী হলেন খালেদা জিয়া। বিধায় খালেদা জিয়াকে এতক্ষণ আলোচনায় যা বুঝতে পারলাম যে ইচ্ছে করলে প্রেসিডেন্ট তার নিজস্ব ক্ষমতা এক্সিকিউটিভ ক্ষমতা প্রয়োগ করে ইচ্ছে করলে এখনই নাকি কি দেওয়া যায়, মুক্তি দেওয়া যায়। তখন আমি তাকে করছি যে আমি এই হাউসকে অত্যন্ত দৃঢ়তার সাথে এই কথা বলতে চাই, এই আবেদন জানাতে চাই, প্রেসিডেন্ট মহোদয় এক্সিকিউটিভ পাওয়ার ব্যবহার করে এই মুহূর্তে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হোক যে আজকে রাতেই ম্যাডামকে কী দেওয়া হবে, মুক্তি দেওয়া হবে, আজকে রাতেই এই ডিসিশন হবে এবং এটা কি প্রচার করে দেওয়া হোক। মানুষ একদম কি ঠান্ডা হয়ে যাবে, 70% মানুষ ঠান্ডা হয়ে যাবে যে না আমাদের নেত্রীর মুক্তি হয়ে গেছে। ওই আনন্দে তারা কি কোনো ধরনের অকারেন্স করবে না এবং আইন শৃঙ্খলা যেটা নিয়ে আপনারা উদ্বিগ্ন সেটা অনেকটা নিয়ন্ত্রিত হয়ে আসবে, নিয়ন্ত্রণে চলে আসবে। এই ছিল একটা। আর দ্বিতীয় পয়েন্ট ছিল যে এদেশের যেহেতু 92 থেকে 94% মুসলমান এবং তাদের মধ্যে নামাজি মানুষের সংখ্যাই বেশি, আর জুমার দিনে এর চেয়েতেও বেশি নামাজি সংখ্যার বাড়ে। সকলেই ইমাম সাহেবদের আলোচনা শোনেন। এই দেশে 4 লক্ষ মসজিদ আছে, একসাথে আপনি 4 লক্ষ পুলিশ কবে বাড়াবেন? 4 লক্ষ ইমাম সাহেবকে এখনই বলে দেওয়া হবে যে আপনারা নিজ নিজ জায়গা থেকে কি করেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি যেভাবে তখনকার বর্ণনা আমি দিয়েছি, আমরা কীভাবে শুরু করছি, এখানে গির্জাটা আমরা কীভাবে পাহারা দিলাম, আমাদের ছাত্ররা কীভাবে মন্দির পাহারা দিল, এই এক্সাম্পলগুলো সারা দেশে যেভাবে হয়েছে, হেফাজত নেতাকর্মীরা যেভাবে করছে সবটাই তুলে ধরছিলাম। যে যে এটা প্রমাণিত যে ইমামদের কথায়, খতিবদের কথায় মানুষ কী করেন, মেনে থাকেন এবং বিশ্বাস করে। আপনি এই মানুষগুলোকে কাজে লাগান, আর এটাকে কাজে লাগাতে হলে এই কাজে লাগানোর পূর্ব শর্ত হলো হেফাজতের যতগুলো মামলা আছে সবগুলো এখনই কি করা হোক, প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হোক। এই 2টা পয়েন্ট আমি তখন আমার যতটুকু বুঝে আসছে বলা দরকার মনে করেছিলাম এবং বলেছি।